গালের টোল পড়া ছেলে, আমি তোমাকে ভালোবাসি। 4-5টা ছেলে বসে আড্ডা দিচ্ছিল। তখনই এক পিচ্চি কোথা থেকে ছুটে এসে এই কথাটা বলল। এই পিচ্ছি, ভালোবাসা কি তুমি জানো? হ্যাঁ জানি, ভালোবাসা হলো যাকে স্বপ্ন দেখা যায়। আর আমি প্রতিদিন ঘুমালে স্বপ্ন দেখি গালে টোল পড়া একটা ছেলে আমায় চকলেট দিচ্ছে। সবাই মিলে হাসি রোল পড়ে গেল। এই শিয়াব, এই মেয়ে কি বলে রে? পিচ্চি মেয়ে নাকি তোকে স্বপ্নে দেখে? আল্লাহ, কেউ কি আমাদের কি স্বপ্নে দেখে না? মেয়েটির দিকে তাকিয়ে দেখে দুই দিকে বেনি করা চুল, হাত কাটা ফ্রক পরে আছে, গোলগাল চেহারায় মায়াবী মিষ্টি পরি। এই পিচ্ছি, তুমি তো বড্ড পাকা পাকা কথা বলো। কি নাম তোমার? আমার নাম মিম আক্তার আরোহী। আমি পিচ্চি না, আমার বয়স 9 বছর। আমি ক্লাস 3-তে পড়ি। তাই? অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? তোমার নাম কি? কিসে পড়ো মিস্টার ম্যাঙ্গো? কি দুষ্টু বাবা, আমি মিস্টার ম্যাঙ্গো হতে যাবো কেন? আমি তো শিহাব, আর আমি ক্লাস 10-এ পড়ি। তুমি আমায় বিয়ে করবে মিস্টার ম্যাঙ্গো? তুমি আগে অনেক বড় হও, তারপর বিয়ে চিন্তা, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে যাই। এই পিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। আরোহী দাঁড়িয়ে যায়। শিহাব ছুটে গিয়ে দোকান থেকে একটা ক্যাডবেরি কিনে নিয়ে আসে। এই ক্যাডবেরিটা খেয়ে খেয়ে বাড়ি চলে যাও। তুমি একটু মাথা নিচু করো না। শিহাব মাথা নিচু করে। আরোহী শিহাবের গালে। কি হলো এটা পিচ্ছি? বাবা আমায় চকলেট দিলে আমি বাবার গালে আদর দিই। তুমি দিচ্ছ তাই তোমাকেও দিলাম। এবার আমি যাই। আরোহী চুলের বেনি ধরে হেলে তুলে ক্যাডবেরি খেয়ে খেয়ে চলে যাচ্ছে। পিছন দিকে একবার শিহাবের দিকে তাকাই। শিহাব ধ্যান ধরে তাকিয়ে আছে। ওই বেটা শিয়াব, শেষমেশ কি বাচ্চা মেয়ের প্রেমে পড়লি? ধুশালা, কি বলিস? আমি ভাবছি দিন কত পাল্টে গেছে। এই বয়সে আমরা গোল্ডা ছুট খেলতে ব্যস্ত ছিলাম, আর এই মেয়ে ভালোবাসা বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে। যাই বলিস ভাই, তোর কপাল। 2 ফিট মেয়ে 3 ক্লাসে পড়ে, সে কিনা তোরে স্বপ্নে দেখে। আর ধুর, এসব বাদ দে, চল মাঠে যাই, বিকেল হয়ে গেছে। আরোহী বাড়ি ফিরে যায়। সত্যি সত্যি আরোহী ঘুমোলে প্রতিদিন রাতে কেউ একজন ওকে চকলেট দেয়। আরোহীর কেবল সকাল হলেই শুধু গালে টোল পড়া কেউ ছিল ওর স্বপ্নে, সেটাই মনে থাকে, আর কিছু মনে থাকে না। সেদিন যখন ওর মায়ের কাছে জানতে চাইলো মা কাউকে প্রতিদিন স্বপ্নে দেখা মানে কি, কাউকে প্রতিদিন স্বপ্নে দেখা তো ভয়ঙ্কর ব্যাপার। তুমি কাকে দেখো মামনি স্বপ্নে? এরই মধ্যে আরোহীর বাবা কায়সার সাহেব উপস্থিত হন। আমার রাজকুমারীর স্বপ্নে কি প্রতিদিন কোনো রাজকুমার আসে নাকি? বাবা, আমি তো জানি না রাজকুমার কিনা, তবে প্রতিদিন রাতে সে আমাকে চকলেট দেয়, গালে চুমু দেয়। জানো বাবা, যেটা গালে না টোল পড়ে। আমার রাজকুমারীর স্বপ্নের ছেলেটার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে তো রাজকুমারী? আচ্ছা বাবা। সেদিন ওর বাবার কথা শুনে আর আজ শিহাবের গালে টোল পড়া ভেবে সে ভেবে নিয়েছে এই সেই ছেলে যাকেও স্বপ্নে দেখে, তাই সোজাসুজি বলে দিল বিয়ের কথা। শিহাব বিকেলে মাঠে ফুটবল খেলতে ব্যস্ত, আর আরোহী বাসায় ফিরে। মা, বাবা কোথায়? বাবা তো অফিসে মামনি। ইস, আমার এক্ষুনি বাবাকে দরকার। একটা ফোন দাও তো বাবাকে। এখন না মামনি, তুমি আগে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর তোমার বাবার সাথে কথা বলবি। উফ মা, তুমি বড্ড কথা বলো। এক্ষুনি বাবাকে ফোন দিতে হবে, না হলে তো সে হারিয়ে যাবে। কে হারিয়ে যাবে? আরে ওই যে আমি যাকে স্বপ্নে দেখি সে। ওকে তুমি কোথায় পেলে? স্কুল থেকে ফেরার পথে ওকে দেখলাম, আমায় ক্যাডবেরি কিনে দিছে। তুমি বাবাকে ফোন দাও না মা, ওর সাথে আমার বিয়ে দিতে হবে তো। মেয়ের কথা শুনে রিক্তা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই বয়সে তুই বিয়ে করবি? তুমি কেমন মা? পাশের বাসার মিষ্টি আপুর বিয়ের সময় ওনার মা কত কাঁদলেন, আর তোমার মেয়ের বিয়ে তুমি কিভাবে পরে পরে হাসছো? তুমি আমি একটু ভালোবাসো না। হাসির মাত্রা বেড়ে গেল। দাও তো ফোন, আমি বাবার সাথে কথা বলবো। রিক্তা ফোন দেয় কায়সার। ফোন রিসিভ করতেই রিক্তা হাসতে হাসতে শেষ, কিছুই বলতে পারছে না। তখনই আবারও আরোহী ফোন কেড়ে নিয়ে বলে, বাবা, বাবা তুমি জানো মা খুব পচা। জানি তো রাজকুমারী, তোমার মা খুব পচা। এবার বাবাকে বলো তোমার মা পাগলের মতো হাসছে কেন? আরে বলো না বাবা, আমার বিয়ের কথা শুনে মা এইভাবে হাসছেন। কার বিয়ের কথা? উফ বাবা, তুমি দেখি কানে কম শোনো। আমার বিয়ে গো, আমার বিয়ে। কায়সার সাহেব তো এবার নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বাবা তুমিও হাসতেছো? যাও, তুমিও আমাকে ভালোবাসো না। ফোন ফেলে দিয়ে রুমে চলে গেল। রিক্তা ফোন তুলে কানে ধরলো, দুজনেই হাসছে। শুনলে তো, তোমার রাজকুমারী বিয়ে করবে। শুনলাম তো। এটা ওর মাথায় কে ঢুকালো? তুমি নিজেই তো সেদিন বললে আরোহী যাকে স্বপ্নে দেখে তার সাথেই ওকে বিয়ে দেবে।
সেটা তো এমনি বলেছিলাম। তোমার মেয়ে ওর স্বপ্নের সেই টোল পড়া ছেলেকে পেয়ে গেছে। তাই বুঝি পাগলি মেয়ের মাথায় বিয়ের ভূত চেপেছে। তুমি আজ তাড়াতাড়ি চলে এসো, না হলে তোমার মেয়ের যা জেদ, আজ খাবে বলে মনে হয় না, যা খেপেছে। আচ্ছা আমি আসছি। আরোহী ওর রুমের বারান্দায় দোলনা রাখা, সেখানে বসেই দোল খাচ্ছে। তখনই রাস্তায় চোখ পড়তেই দেখে শিহাব যাচ্ছে। এই মিস্টার ম্যাঙ্গো, চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। এই মিস্টার ম্যাঙ্গো, আমি দোতলা বারান্দার উপরের দিকে তাকাও। ওই পিচ্ছি, তুমি এখানে কি করো? ওইটা তো আমার বাসা, আমি এখানেই থাকি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। মিস্টার ম্যাঙ্গো, তুমি অনেক ভালো, আমি তোমাকে ভালোবাসি। শিহাব হাসতে হাসতে চলে যাচ্ছে আর ভাবছে, এই বাসা এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী কায়সার আহমেদের বাসা। তার মানে নিশ্চয়ই পিচ্চিটা কায়সার আহমেদের মেয়ে। বাসায় ফিরে যাই। তখনই শুরু হয় রুটিন মাফিক গালাগাল। আসছে নবাবের ছেলে, খেলাধুলা আর খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজের কাজ কিছুই করে না। বলি, কাজ না করলে খাবার আসবে কোথা থেকে? মা, আমি এই বয়সে কি কাজ পাবো? কে আমায় কাজ দেবে? লেখাপড়া বাদ দিয়ে তোর বাপের সাথে গ্যারেজে কাজ করতে পারিস না? বাসায় ফিরলেই এই ঘ্যান ঘ্যান শুরু করেন শিহাবের সৎমা। ওর মা মারা গেছেন 4 বছর আগে। বাবা আবারও বিয়ে করেন এই মহিলাকে, যিনি শিহাবকে 2 চোখে দেখতে পারেন না। ওনার মতে শিহাব ওনাদের ঘাড়ে বসে খাচ্ছে। ও কেন ওর বাবার সাথে গাড়ির গ্যারেজে কাজ করে না? তারপর বিকেলে অফিস শেষে কায়সার আহমেদ মেয়ের জন্য চকলেট আইসক্রিম কিনতে গেলেন। তখনই আরোহীর স্কুলের টিচারের সাথে ওনার দেখা হয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনার মেয়ে তো খুব ব্রিলিয়ান্ট, ওর দিকে লক্ষ্য রাখবেন, আরও ভালো রেজাল্ট করবে সামনে। আমার ওয়াইফ মেয়েকে পড়ান, ভাবছি প্রাইভেট টিচার রাখবো। ভালো কথা, প্রাইভেট টিচার লাগলে বাচ্চা আরও ভালো করব। আপনার পরিচিত কোনো টিচার আছেন? আমার পরিচিত একটা ছাত্র আছে, খুব ভালো ছাত্র, চাইলে ওর কাছে আপনার মেয়েকে পড়াতে পারেন। কে সেই, আমার সাথে পরিচয় করিয়ে দিবেন? ও হচ্ছে আমাদের বাজারের গাড়ি মেকানিক্যালের ছেলে শিহাব। ছেলেটা বড্ড ভালো আর নম্র ভদ্র। তাহলে কালকে ওকে নিয়ে আমাদের বাসায় আসুন। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। আল্লাহ হাফেজ। কায়সার আহমেদ মেয়ের জন্য অনেকগুলো চকলেট আর আইসক্রিম কিনে বাড়ির দিকে গেলেন। সেই বিকেল থেকেই আরোহী কিচ্ছু খায়নি, রাগ করে বসে আছে। রিক্তা মেয়েকে খাওয়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ও খাবে না। বাসার কলিং বেল বেজে উঠতেই রিক্তা গিয়ে দরজা খুলে দেয়। আপনার রাজকুমারী মুখ ঘোমরা করে বিকেল থেকে বসে আছে, কিচ্ছু খায়নি। কি কথা, এটা রিত্তা, তুমি আমার রাজকুমারীকে না খাইয়ে রাখছো? তুমি তো জানো তোমার মেয়ের কি জেদ। আমি যাচ্ছি মেয়ের কাছে, তুমি ভাত নিয়ে আসো। কই আমার রাজকুমারী, কই গেল? এই রাজ্যের সব প্রজারা রাজকুমারীর খেদমতের জন্য হাজির। যাও, তোমার সাথে কথা নেই, তুমি পচা বাবাই। পচা বাবাই কি করেছে রাজকুমারী? আমার বিয়ের কথা শুনে মা আর তুমি দুজনেই হাসাহাসি করছো, কিন্তু মিষ্টি আপুর বিয়ের সময় ওনার মা বাবা কত কান্না করেছে। হ্যাঁ তাই তো, আমাদের রাজকুমারীর বিয়ে আমরা হাসলাম কেন? এটা খুব অন্যায়, আর আমরা হাসবো না। এই যে রাজকুমারী, এই দেখো কি এনেছি। চকলেট আইসক্রিম এনেছো, তাড়াতাড়ি দাও, আমার খিদে লাগছে। এখন তো দেবো না, আগে ভাত খাবে তারপর এইগুলো। ভাত খাবো না বাবা। সকাল থেকে খাসনি, এখন কিন্তু বকা দিব। তুমি আমার মেয়েকে বকা দিবা? কত বড় সাহস! আসো তো মা, আমি খাইয়ে দিব। আরোহী বাবার কোলে উঠে বসে আর বাবাই ওকে খাইয়ে দেয়। কায়সার আহমেদের মেয়ের খুব শখ ছিল, কিন্তু বিয়ের পর প্রথমেই ওনার একটা ছেলে হয়। ছেলে হবার 8 বছর পর ওনাদের মেয়ে হয়, আর আরোহী হবার পর থেকেই ও বাবার রাজকন্যা। একদিনের জন্য বাবার কাজ ছাড়া ঘুমোয়নি, খায়নি। আরোহীর ভাই কলেজে পড়ে হোস্টেলে থেকে। সকাল হতেই বাসার কলিং বেল বেজে উঠল। আরোহী গিয়ে দরজা খুলে দেয়। শিহাবকে দেখে আরোহী লজ্জা পায়, দৌড়ে রান্নাঘরে চলে যায়। শিহাব আসতে যায়নি, ও জানে এটা আরোহীর বাসা, কিন্তু স্যার বলেছেন না এসে পারেনি। কি রে আরোহী, কে এসেছে রে? মা, ও এসেছে। কে এসেছে? মা, তোমাদের জামা এসেছে। কি? হ্যাঁ মা, বাবাকে ডাক দাও তো। কই গো আরোহীর বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো তো। উনি শাওয়ার শেষ করে ড্রয়িং রুমে আসেন, এসে স্যারের সাথে হ্যান্ডশেক করেন। মিস্টার কাউসার, আমি এই ছেলেটার কথাই বলছিলাম। ও, খুব ভালো করেছো ওকে নিয়ে এসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কেমন আছো তুমি? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। তা বাবা, তুমি কি সময় করে আমার আরোহীকে কিছুক্ষণ পড়াতে পারবে?
আসলে আঙ্কেল, না না বাবা, আমরা তোমাকে জোর করব না। তুমি যখন সময় পাবে ততক্ষণ পড়ালে চলবে। জি আঙ্কেল, ঠিক আছে। আরোহীর বাবা একটু শুনবে? আচ্ছা, তোমরা বসে চা নাস্তা খাও, আমি আসছি। তোমার মেয়ের কথা শোনো কি বলে। বাবা, ওই ছেলেটাই তোমাদের জামাই। আমিও কি স্বপ্ন দেখি? কি হয়েছে রাজকুমারী? তাই নাকি মামনি? আচ্ছা, তাহলে আজ থেকে এই ছেলেটাই তোমার টিচার। কি মজা, কি মজা! আমি মিস্টার ব্যাঙ্গোর কাছে পড়বো। কিন্তু শর্ত হলো একদম দুষ্টামি করা যাবে না। আমি কি দুষ্টু নাকি? আমি কত সুইট, সবাই বলে। তুমি তো আমাদের সুইট মা, আমরা জানি। এবার যাও, রেডি হয়ে আসো, স্কুলে যাবে। আরোহী চলে যায়। শিহাব আর ওর স্যার চা নাস্তা করে চলে যান। আমি বলি কি, এই ছেলেকে রেখে কাজ নেই আরোহীর টিচার বানানোর। রিত্তা বলছি রে, সেখানে কি বলছি কে জানে। রিত্তা, তুমি তো দেখি বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেছো। বাচ্চা মেয়ে এই বয়স থেকে যা মাথায় ঢুকবে তাই করবে, একটু ভেবে দেখো। ভেবেই তো বলছি পাগলি, ছেলেটা ভালো আর মেধাবী, ক্লাস টপার। আর আরোই আস্তে আস্তে এইগুলো ভুলে যাবে। তোমার যা ভালো মনে হয় করো। বাবা চল, আমি রেডি। আসো মামনি, রিত্তা, আমরা গেলাম। সাবধানে যাবে। আরোহী স্কুল থেকে ফেরার পর বিকেলে শিহাব আসে ওকে পড়াতে। লক্ষ্মী মেয়ের মতোই পড়তে বসে। কত বাচ্চাই পড়ায়, শিহাবের এতটা নার্ভাস লাগেনি আরোহীকে পড়াতে এসে যতটা নার্ভাস লাগছে। মিস্টার ম্যাঙ্গো, তোমাকে কি স্যার বলবো? স্যার বলবা, আর মিস্টার ম্যাঙ্গো বলে মার দিব। বাবা তুমি কিছু মনে করো না, ও আসলেই খুব দুষ্টু। সবার আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে। না আন্টি, সমস্যা নেই। তুমি তাহলে পড়াও, আমি পাশের রুমে যাচ্ছি। আরোহী দুষ্টুমি করলে কিন্তু বাবাকে বলে দিব। রিক্তা চলে যায়। শিহাব ওকে বই খুলতে বলে। আচ্ছা স্যার, তুমি আমাকে কবে বিয়ে করবে? শিহাব খালি মুখেই বিষম খায়। পড়তে বসে এসব কি কথা হচ্ছে? বই খোলো। আচ্ছা স্যার, বিয়ে কি বড় হলে করতে হয়? ছোটবেলায় বিয়ে হয় না? না, বিয়ে করতে হলে আগে তোমায় অনেক পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর তারপর কি আপনি আমায় বিয়ে করবেন? বড় হলে দেখা যাবে। আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে। আপনার টোল পড়া গাল আমার ভালো লাগে। আমি কি আপনার টোল পড়া গালে আদর দিতে পারি? আরোহী, তুমি যদি আর দুষ্টামি করো তাহলে কিন্তু আমি আর পড়াতে আসবো না। সরি স্যার। আচ্ছা স্যার, আপনি কি আমার রাজকুমার হবেন? বাবা বলেছে আমাকে রাজকুমারের কাছে বিয়ে দিবেন। ঠিকই তো বলেছেন, বাবার রাজকুমারীকে তো রাজকুমারীর পাশেই মানায়। আপনি কি সেই রাজকুমার? আপনার কি ঘোড়া আছে? বাবা বলেন আমার রাজকুমার ঘোড়ায় চলে আসবে। ধুর পাগলি, আমি তো সামান্য গাড়ি মেকানিকের ছেলে, আমি আবার রাজকুমার হব কি করে? আর ঘোড়া ওসব আমার নেই। তুমি ঘোড়া কিনে নেবে আর আমায় নিতে ঘোড়ায় চলে আসবে। আচ্ছা যাও, এখন পড়ো। আরোহী মনোযোগ দিয়ে পড়ে। এরই মধ্যে রিক্তা ওদের পড়ার রুমে আসেন। আরোহী এই নাও, সকালে ভাইয়া ফোন দিয়েছিল, ভাইয়ের সাথে কথা বলো। হ্যালো সকাল, তোর সাথে কথা দিই। কেন আমার মিষ্টি আপু রাগ করেছে? হ্যাঁ, রাখ তো ভাই। তুই আমায় কতদিন পরে কল দিয়েছিস? সরি আপু, আমি তো ক্লাসে প্রাইভেটে থাকি, তাই তোমায় কল দিতে পারিনি। হ্যাঁ ভাইয়া, তুই কবে আসবি? তোর জন্য সারপ্রাইজ আছে। বুড়িটা দেখি সারপ্রাইজ দিয়া শিখে গেছে। এই তো আপু, আর মাত্র 4 মাস, এরপর আমার পরীক্ষা শেষ, বাসায় চলে আসবো। মিস ইউ ভাইয়া। মিস ইউ টু বুড়ি। না, এত দিলাম ভাইয়ার গালে। ভাইয়া থাকুক সুখে চিরকাল। আমার পাকা বুড়ি। না, পর এখন রাখি তাহলে। আচ্ছা ভাইয়া। শিহাব আরোহীর সব পাগলামিগুলো দেখছে আর ভাবছে। কত সুন্দর ওদের পরিবার, একটা রাজকন্যাকে ঘিরে ওদের সমস্ত সুখ। এই পরিটা মনে হয় এই পরিবারের অক্সিজেন, ওকে ছাড়া কেউ শ্বাস নিতেই পারে না। বাবার রাজকুমারী, মায়ের কলেজা, ভাইয়ের বুড়ি, কত সুন্দর। আন্টি, আজ আমি আসি, আবার কাল আসবো। আরোহীকে পরে দেখিয়ে দিয়েছি। আচ্ছা বাবা যাও। শিহাব বাসা থেকে বেরিয়ে বাড়ির গেটে আসতেই পিছন থেকে ডাক পড়ে। মিস্টার ম্যাঙ্গো, কি হলো আবার? মাথা নিচু করো তো। শিহাব হাসতে হাসতেই আরোহীর পাশে বসে পড়ে। শিহাব জানে আরোহী ওর গালে চুমু দিতে চায়। আরোহীও তাই করলো। আবার ছুটে বাড়ির ভিতর চলে গেল। আরোহী আনমনে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। তখনই রাস্তায় দেখা মিলে জোনাকির। ওরা একই ক্লাসে পড়ে। জোনাকি এলাকার চেয়ারম্যানের মেয়ে। কি রে জোনাকি, কোথায় যাচ্ছিস? এই তো তোদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। কেন রে? বায়োলজি সাবজেক্টের কয়েকটা পার্টে আমার সমস্যা, ওগুলো নিয়ে একটু তোর সাথে কথা বলতাম। আমার যদি বুঝিয়ে দিতি।
আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাড়িতে যাওয়ার দরকার নেই। কাল ক্লাস শেষে পুকুর পাড়ে আসিস। ঠিক আছে শিহাব, আচ্ছা চল না একটু হেঁটে আসি। কই যাবি? স্টেশনের ওই দিকটায় চল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, পরে তোর বাবা তোকে খুঁজতে লোক পাঠিয়ে দেবেন। কিচ্ছু হবে না, আমি মাকে বলে এসেছি। আচ্ছা চল। ওরা হেঁটে হেঁটে স্টেশনে চলে যায়। ট্রেনের রাস্তার পাশেই শিশিরে ভেজা ঘাসের উপর দুজন বসে পড়ে। আচ্ছা শিহাব, তোর কি কিছু ফিল হচ্ছে? কি ফিল হবে বুঝলাম না। আমার কি মনে হচ্ছে জানিস, তোর পাশে এরকম সারা জীবন থাকতে। কি রে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হলে দোষের কি শিহাব? কে চায় না তার পাশে একজন বিশ্বস্ত মানুষ থাকুক? জানিস শিহাব, তোর মতো একটা ছেলে সব মেয়েরাই চায়। সঞ্জ নাকি? আমি আলাদিনের চেরাক না, হয়তো ভালো ছাত্র, এখন আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। আর তুই বলছিস আমার মতো ছেলে সবাই চায়? তোর আর আমার এখন টিনের সময়। দেখ, আমি আমার আবেগকে যথারীতি সামলিয়ে রাখার চেষ্টা করি, আশা করি তুইও রাখবি। জোনাকি শিহাবের পাশ থেকে উঠে চলে গেল। শিহাব মূর্তির মতোই বসে আছে। সব ছেলেদের মতো শিহাবের ইচ্ছে হয় দুষ্টুমি মাতামাতি করতে, কিন্তু ও পারে না। কারণ সব ছেলে মেয়েরা বাসায় ফিরে একজন মাকে পায়, যে মা সন্তানের পাশে ছায়া হয়ে থাকেন। আঁচল দিয়ে যখন মা সন্তানের মুখ মুছিয়ে দেয়, তখনই সন্তানের সমস্ত কষ্ট চলে যায়। আর শিহাব ঘরে ফেরা মাত্রই ওর মা ওকে সমস্ত কষ্টকে গালি দিয়ে ভুলিয়ে দেয়। ভাবতে ভাবতেই শিহাবের চোখে জল চলে আসে। মাগরিবের আজান দিতেই শিহাব বাড়ির দিকে পা বাড়ায়। শিহাবের এসএসসি পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। আরোহীকে পড়িয়ে বাসায় ফিরে বাবার কাছে যায়। ওখানে গিয়ে 2 ঘন্টা কাজ করে, কিন্তু আজ জোনাকির জন্য কাজে যেতে পারেনি। নিশ্চয়ই মা আজ রেগে আগুন হয়ে আছে। ভাবতে ভাবতেই বাড়ির ভিতর চলে আসে। মা রান্নাঘরে, চুপি চুপি নিজের রুমে চলে যায়। নবাবের বেটা আইছে নাকি? আজ যে কাজে গেলি না, ভাত খাইতে দেবো না। মা, আজ যেতে পারিনি। আড্ডা দিতে যাইতে পারিস, কাজ করতে পারিস না? তোর মা মরতে পারলো, তোর লাইগা মরণ নাই? অপয়াটা আমার লাগি তোরে রাইকা গেছে। মা, আমারে যা বলার বলো, আমার মরা মাকে কিছু বলবা না। কেন কাজ করবি না? তোর মা গালি শুনবো। 2 মাস পর আমার পরীক্ষা, কাজে গেলে রাতে এসে পড়তে পারি না, হাতে ব্যথা করে। পইরা কি ডাক্তার ব্যারিস্টার হবি? হইব। শিহাবের মনে অনেক স্বপ্ন। ও একদিন অনেক বড় হবে, অনেক নামডাক হবে, আর সেদিন চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলবে, আপনার মেয়ে জোনাকিকে আমায় দিয়ে দিন, ওকে আমি বড্ড ভালোবাসি, রানী বানিয়ে রাখবো ওকে। তারপর হঠাৎ তার মা বলতে লাগলো, আরোহীর আজ থেকে বার্ষিক পরীক্ষা। রিক্তা সকালে উঠেই মেয়ের জন্য পায়েস বানাচ্ছেন। আরোহীর পরীক্ষা হলেই রিক্তা মিষ্টি জিনিসের আয়োজন করে। প্রতিবারের মতো এবারও এটা নিয়ে কাইসার সাহেবের সাথে ঝগড়া লাগবে। আরোহী, তাড়াতাড়ি আয় তো, পরে নাস্তা না খেয়েই চলে যাবি। এই তো মা এসে গেছে। তাড়াতাড়ি হা কর, মা খাইয়ে দিচ্ছি। মা, এবারও পায়েস? আমি এসব খেতে পারি না, জানো না তুমি? আমি বুঝি না রিতা, তুমি সব সময় এই পায়েস বানাও কেন? জানো মেয়েটা মিষ্টি জিনিস খেলে বমি করে, তাও প্রতিবার এক্সাম হলেই পায়েস রাঁধতে হয় তোমার। পরীক্ষা যাবার আগে মিষ্টি খেয়ে গেলে পরীক্ষা ভালো হয়। আমার মা দাদি কোনোদিন আমার পরীক্ষায় যাবার আগে লবণ কিংবা ডিমের কিছু খেতে দিতেন না, সবসময় পায়েস বানিয়ে পরীক্ষায় যেতে দিতেন। তোমার মা দাদি যাই করুন, আমার মেয়ে আজ পায়েস খাবে না। ব্রেড আর জেলি দাও, এইগুলো খেয়েই যাবে। বাবা, আমি কিছু খাবো না, চলো যাই, পরে দেখি হয়ে যাবে। আরোহী, 1 চামচ পায়েস মুখে দিয়ে যা। আমার রাজকুমারী এসব খাবে না। খাবে? আচ্ছা মা, দাও, খাচ্ছি। রিক্তা পায়েসের বাটি হাতে দিয়েই আরোহী কয়েক চামচ খেয়ে নিল। হয়েছে মা, এবার খুশি তো? রিক্তা মেয়ের কপালে চুমু দেয়। আরোহী বাবার আঙুল ধরে হেঁটে হেঁটে গাড়িতে গিয়ে ওঠে। রিক্তা এক হাত নেড়ে বাবা মেয়েকে বিদায় দেয়। স্কুলে গাড়ি এসে থামে। কাইসার মেয়েকে ক্লাসে নিয়ে বসে অফিসে চলে যান। শিহাব স্কুলে যাবার পথে মনে পড়ে আজ আরোহীর পরীক্ষা। একটা চকলেট কিনে আরোহীকে দেখার জন্য স্কুলের দিকে যায়। আরোহীর ক্লাসরুমে গিয়ে দেখে বেঞ্চে মাথা রেখে বসে আছে। পরীক্ষা শুরু হতে 15 মিনিট বাকি। আরোহী, কি হয়েছে? পরীক্ষার চিন্তায় দেখে মগ্ন। স্যার এসেছেন, আমি আপনাকে মিস করছিলাম। তাই? এই নাও চকলেট, এটা খেয়ে ভালো মতো পরীক্ষা দিবে। আরোহী চকলেট হাতে নিতে হাত বাড়ায়। তখনই শিহাব খেয়াল করলো আরোহীর হাত কাঁপছে। তোমার কি হয়েছে পিচ্ছি? শরীর খারাপ? স্যার আমার বমি পাচ্ছে, আমাকে বাইরে নিয়ে যান। শিহাব আরোহীকে ধরতেই আরোহী শিহাবের উপর বমি করে দেয়।
শিহাব কোনো মতেই ধরে বাইরে নিয়ে যায়। আরোহী গড়গড় করে সমস্ত পায়েস বমি করে ফেলে দেয়। একটা বাচ্চাকে দিয়ে শিহাব পানি আনায়। সমস্ত টিচার্সরা চলে আসেন। আরোহীর বমি থামছেই না। শিহাব আরোহীর চোখে মুখে মাথায় পানি দেয়। এত বেশি বমি করার জন্য আরোহীর শরীর নিস্তেজ হয়ে গেছে। আরোহীকে ক্লাসরুমে বসিয়ে দৌড়ে গিয়ে ফার্মেসি থেকে বমির ওষুধ আর কিছু টক কিনে আনে। ঔষধ খাইয়ে আরোহীকে কিছু টক খাওয়াই। পরীক্ষা চলছে, কিন্তু আরোহীর কলম ধরার শক্তি নেই। শিহাবের কাঁধে হেলান দিয়ে বসে আছে। একজন টিচার এসে শিহাবকে বলছেন, আপনার বোনকে বাসায় নিয়ে যান, ওর যে অবস্থা মনে হয় না লিখতে পারবে। 3 ঘন্টা পরীক্ষা, ওই 2 ঘন্টা লিখুক না, পরের 1 ঘন্টা লিখলে ও পাস করবে, কিন্তু ওকে নিয়ে গেলে তো পাস করবে না। টিচার চলে যান। শিহাব আরোহীকে বসিয়ে রেখে বাজারে যায়। সেখান থেকে গরম পরোটা আর কিছু ভাজি নিয়ে আসে। আরোহী, হা করো, তোমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, কিছু খেলে শক্তি হবে, তখন লিখতে পারবে। আমি খেতে পারবো না স্যার। অল্প খাও, একদম অল্প খাও, একদম না খেলে তো শক্তি পাবে না, তোমায় তো পাস করতে হবে। আরোহী আর কথা বলে না। শিহাব পরোটা টুকরো টুকরো করে আরোহীর মুখে দেয়। আরোহী অর্ধেক পরোটা খেয়ে নেয়, বাকি অর্ধেক খাবে না বলে। শিহাবও জোর করেনি। তুমি লিখতে পারবে তো আরোহী? মনে হয় স্যার পারবো। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে চলো। শিহাব আরোহীকে পরীক্ষার হলে রেখে বাইরে দাঁড়িয়ে আছে। বারবার উকি ঝুঁকি দিয়ে দেখছে আরোহী ঠিকমতো লিখছে কিনা। আরোহী একটা 30 মিনিটে লেখা শেষ করে, তখন এক্সামও শেষ হয়ে যায়। আরোহী, কতটুকু লিখতে পেরেছ? সব শেষ করতে পারিনি স্যার, সরি। আরে ধুর বোকামে, যতটুকু লিখেছ মনে সাহস রেখে ততটাই যথেষ্ট। আমি অনেক খুশি হয়েছি। এরই মধ্যে কাইসার সাহেব চলে আসেন। অফিস কক্ষে গিয়ে সব জানতে পারেন। তিনি ছুটে মেয়ের ক্লাসে যান। আরোহীকে গিয়ে টান দিয়ে কোলে তুলে নিল। ক্লাস থেকে একজন টিচার বাইরে আসেন। কাইসার সাহেব, আপনার এই ছেলে তো আজ মেয়ের জন্য যা করলো, অবিশ্বাস্যভাবে পরীক্ষা দিয়েই ছাড়লো মেয়েটাকে। সত্যি বাবা শিহাব, যা করলে আজ আমার মেয়েটার জন্য। কাইসার সাহেব, উনি আপনার ছেলে না। না, ও হচ্ছে আমার মেয়ের প্রাইভেট টিচার। ও, আমি তো ভেবেছি আপনার ছেলে। আঙ্কেল, আমি এবার বাড়িতে যাই, বিকেলে আরোহীকে দেখতে যাব, আর ওকে বাড়িতে নিয়ে ঘুম পাড়িয়ে দেবেন, শরীর প্রচণ্ড দুর্বল ওর। স্যার আপনি আমার বাসায় চলুন। না আরোহী, আমি বিকেলে যাব। শিহাব চলে গেল। কাইসার মেয়েকে নিয়ে গাড়িতে উঠলেন। এতবার বমি করায় আরোহী নুইয়ে পড়েছে। গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়। গাড়ি এসে বাসায় থামে। কাইসার মেয়েকে কোলে করে রুমের দিকে পা বাড়ান। কি হয়েছে আরোহী, এরকম দুর্বল দেখাচ্ছে কেন? কাইসার কোনো কথাই বলেনি। মেয়েকে রুমে নিয়ে ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে আসেন। আরোহীর কি হয়েছে? গাড়িতে কি ঘুমিয়ে পড়েছিল? তুমি একদম কথা বলবা না। তুমি কেমন মা? হ্যাঁ, তুমি জানো আমার মেয়েটা মিষ্টি খাবার খেতে পারে না। প্রতিবার পরীক্ষার সময় তুমি এই কাজটা করো, আর আরোহী প্রতিবার বমি করে এক্সাম হলে। একজন শিক্ষিত মেয়ে হয়ে এই কুসংস্কারগুলো বিশ্বাস করে বসে আছো? কাইসার, আজও আরোহী বমি করেছে। ন্যাকামো করবে না, একদম ন্যাকামো করবে না। তুমি জানো না বুঝি ও বমি করবে? আজ যদি শিহাব না থাকতো, কি যে হতো মেয়েটার। আমি যাচ্ছি মেয়ের কাছে, তুমি ফ্রেশ হয়ে আসো। তুমি আমার মেয়ের কাছে যাবে না। আমি ফ্রেশ হয়ে এসে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দিব। খবরদার, আমার মেয়ের পাশেও তোমায় দেখেছি। রিক্তা ধপ করে সোফায় বসে পড়ে। রিক্তা শিক্ষিত, তবে মা দিদির মধ্যে বিশ্বাস করে মিষ্টি জিনিসে সফলতা আসে। আসলে মায়েরা সন্তানদের বিষয়ে এত ভাবেন যে কোনটা কুসংস্কার, কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটাই ভুলে যান। কাইসার সাহেব ফ্রেশ হয়ে এসে আরোহীকে ঘুম থেকে তুলে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেন। রিক্তার সাথে একটা কথাও বলেননি। শিহাব স্কুলে যেতে পারে না আজকে, তাই জোনাকি শিহাবকে খুঁজে পায়নি। স্কুল ছুটির পর জোনাকি খেয়াল করে দেখে শিহাব রাস্তায় দাঁড়িয়ে আছে। জোনাকি দেখেও না দেখার ভান করে। জোনাকি শোন। জোনাকি হাঁটছে, যেন কানে শুনছেই না। শিহাব জোনাকির সামনে গিয়ে দাঁড়ায়। কি রে, রাগ করেছিস? রাগ করবো কেন রে? তাহলে ডাকছিস শুনছিস না কেন? কেন রাখছিস, কি বলবি বল। আসলে জোনাকি, তোকে আমারও খুব ভালো লাগে, কিন্তু তুই হলি চেয়ারম্যানের মেয়ে, আর আমি সামান্য মেকানিকের ছেলে। তোর সাথে আমার যায় না রে। তোর বাবা মেকানিক, এতে লজ্জা কিংবা তোর দোষ নেই। তুই যে মেকানিক হবি তা তো নয়, তুই বড় হয়ে নাম করা একজন মানুষ হবি। আর সেদিন আমার বাবার সামনে দাঁড়াবি, দেখিস উনি নিজেই তোর হাতে আমায় তুলে দেবেন। তুই কি এতদিন আমার জন্য অপেক্ষা করবি? করব, যুগ যুগান্তর পর্যন্ত অপেক্ষা করব তোকে পাওয়ার আশায়।
খুশিতে লাফিয়ে ওঠে। জোনাকি হাসতে হাসতে চলে যায়। শিহাব ছুটে গিয়ে জোনাকির পাশ ধরে হাঁটে। দুজন দুজন মানুষের ভিতর খুশির আমেজ রয়েছে। বিকেলে আরোহী জ্বর চলে আসে। কাইসার সাহেব মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছেন। রিক্তা দরজার পাশে দাঁড়িয়ে কান্না করছে। কাইসার রিক্তাকে মেয়ের কাছে আসতেই দিচ্ছেন না। কাইসার উঠে দরজায় যাও, মেয়ের মাথায় জলপট্টি দাও। কাইসার উঠে দরজার কাছে যায়। খুশিতেই ছুটে মেয়ের কাছে যায় রিক্তা। কোলে তুলে হাজারটা চুমু খায়। শিহাব বিকেলে এসে দেখে আরোহীর জ্বর। আরোহীর মাথার পাশে শিহাব বসে আছে। তারপর হঠাৎ আরোহীর মা জ্বরে গা পুড়ে যাচ্ছে আরোহীর। শিহাব মাথার পাশেই বসা ছিল। উঠে গেল কাইসার আহমেদ রুমে। আঙ্কেল, আরোহীর জ্বর তো খুব বেশি, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি বাবা, ডাক্তার সাহেব আসতেছেন। রিক্তা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। নিজের বোকামির জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। কিছুক্ষণ পরেই ডক্টর চলে আসেন, আরোহীকে চেক আপ করেন। জ্বর খুব বেশি, মেডিসিন দিয়ে দিচ্ছি, কিছু খাইয়ে ঔষধ খাওয়াবেন। রিক্তা তাড়াহুড়ো করে মেয়ের জন্য ভাত নিয়ে আসে। মা আমার, সোনা মা, এক লোকমা ভাত মুখে নে, ওষুধ খেতে হবে তো। আমি খাবো না মা, বমি এসে যাবে। বমি আসলে আসবে, তাও তোমায় খেতে হবে। হ্যাঁ করো। আন্টি, আপনি ওর মুখে ভাত দিন। আরোহী অনেক কষ্টে এক লোকমা ভাত মুখে দেয়। গিলতে পারেনি খাবারটা, বমি করে দেয়। আবারও সেই শিহাবের উপরই বমি করে। শিহাবের স্বাদটা নষ্ট করে দেয়। ইস বাবা, তুমি শার্টটা নোংরা করে দিল। সমস্যা নেই আন্টি, আপনি ওকে ওষুধ খাইয়ে দিন। আরোহী আর কিছুই খায়নি। রিক্তা মেয়েকে ঔষধ খাইয়ে দেয়। আরোহী আবারও শুয়ে থাকে। শিহাব ওয়াশরুমে গিয়ে শার্ট ধুয়ে আসে। কিছুক্ষণ আরোহীর পাশে বসে থাকে। আন্টি, আমি তাহলে যাই, কাল এসে দেখে যাব। জ্বর কমলে ওর শরীরটা মুছিয়ে দেবেন। আচ্ছা বাবা যাও, তুমি আর যা করলে মেয়েটার জন্য কিভাবে যে ঋণ শোধ করবো। ছি ছি যে আন্টি, এইসব কি বলছেন? আরোহী তো আমার বোনের মতোই। শিহাব বাসা থেকে বের হয়ে জোনাকিদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিজের বাড়ি যাচ্ছে। এদিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য এক নজর জোনাকিকে দেখা। বাড়ির ছাদে বসে জোনাকি চাচাতো বোনদের সাথে কথা বলছে। রাস্তা থেকে ওদের দেখা যাচ্ছে। সাদা ড্রেস খোলা চুলে অপরূপ লাগছে জোনাকিকে। এক ধ্যানে তাকিয়ে আছে শিহাব। নিচের দিকে চোখ পড়তেই শিহাবকে দেখতে পেল জোনাকি। দুজনের চোখাচোখি হতেই শিহাব লজ্জা পেয়ে মাথা চুলকাতে শুরু করলো। শিহাবকে দেখে মুচকি হাসি দিচ্ছে জোনাকি। হাত দিয়ে ইশারা করলো নদীর ওই দিকটায় যাওয়ার জন্য। শিহাব বুঝতে পেরে হাঁটা ধরল। নদীর কিনারায় গিয়ে ঘাসের উপর বসে পড়ল। কিছুক্ষণ পর জোনাকি আসলো। ঘাসের উপর বসে কি মশাই, মিস করছিলেন নাকি? এদিক দিয়ে যাচ্ছিলাম, ছাদে তোকে দেখে দাঁড়ালাম। তাই বুঝি? খোলা চুলে এলো কেসে, মায়াবী চাহনে মুগ্ধ নয়নে দেখিয়া পরাণ গেল চোরাইয়া। কবি হয়ে গেলে নাকি তুই? তোর জন্য আমার মাঝে মাঝে কবি হতে মন চায়, আবার কখনো তোর জন্য পাগল হতে মন চায়। আরে পাগল টাগল হোস না। আচ্ছা জোনাকি, তুই কি সারা জীবন আমায় ভালোবাসবি? তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামি করতেছি? আরে রাগ করিস কেন, এমনি বললাম। কি একটা নোংরা গন্ধ পাচ্ছি। আচ্ছা তোর শাড়ি কিসের দাগ? আর বলিস না, আরোই আছে না আমার ছাত্রী, ওর খুব জ্বর। জ্বরের ভরে আমার উপর বমি করে দেয়। বাহ, এই আরে নোংরা শার্ট নিয়ে তুই বসে আছিস? তোর নাকে গন্ধ লাগতেছে না? বাড়িতে গিয়ে গোসল করে নেব। দাঁড়া এখানে। শিহাব উঠে দাঁড়ায়। জোনাকি শিহাবকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। তুই করলি কি এটা? তোকে গোসল করিয়ে দিলাম। তারা তোর খবর আছে? আমি শুনলাম কোথায় পাবি আমায়? শিহাব নদীতে সাঁতার কেটে পাড়ে উঠে আসে। জোনাকি দৌড়ে পালিয়ে যায়। শিহাব বাড়ির পথে হাঁটা ধরে। বাড়িতে ফিরে জামা পাল্টে শুয়ে পড়ে। শীতের সময় নদীর পানি বরফের মতোই ঠান্ডা থাকে। আর এই কয়েকদিন থেকে প্রতি রাতে শিহাবের জ্বর আসে। এই বিকেলে নদীর পানিতে গোসল করার জন্য শিহাবের প্রচণ্ড ঠান্ডা লাগে। কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে, তবু যেন ঠান্ডা কমছে না। হাত পা পুরো বরফ হয়ে গেছে। ছোট্ট বোন চামেলি ওর রুমে আসে। ভাইয়া, তোর কি হয়েছে? বোন, আমার খুব ঠান্ডা লাগছে, এক কাপ চা করে দিতে পারবে? তুই ঘুমা, আমি নিয়ে আসছি। চামেলি চা বানাতে চুলায় আগুন ধরায়। সন্ধ্যের সময় তুই রান্নাঘরে কি করিস? পড়ালেখা নেই? মা, পড়তেছিলাম তো, খুব ঠান্ডা লাগছে, তাই ভাবলাম গরম চা খাই, খেলে শরীর একটু গরম হবে। আমাকেও এক কাপ চা দিস। আর ওই নবাবের বেটা ঘরে আসলে ওরেও এক কাপ চা দিস। চামেলি শিহাবের জন্য চা বানালেও মাকে বলেনি, ভেবেছে মা গালি দিবে। এবার মা নিজেই বলছে দেখে খুশি হলো। শিহাবের জন্য চা নিয়ে যায়।
গিয়ে দেখে শিহাবের শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। মা কোথায় তুমি? জলদি আসো, ভাইয়া কেমন জানি করছে। সুলতানা বেগম তাড়াহুড়ো করে শিহাবের রুমে আসলেন। মা ভাইয়ার শরীরে প্রচণ্ড জ্বর, আর ভাইয়া এভাবে কাঁপছে কেন? তুই তাড়াতাড়ি গিয়ে আমার ঘর থেকে কম্বল নিয়ে আয়। চামেলি আরেকটা কম্বল এনে ওর গায়ে দেয়, তবুও যেন শিহাবের কাঁপুনি বন্ধ হচ্ছে না। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। চামেলি হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে। চামেলি, তুই জলদি তোর বাপরে নিয়ে আয়। চামেলি ওর বাবাকে নিয়ে আসে। গাড়ি থেকে ওরা দুজন মিলে শিহাবকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। চামেলি কান্না করেই যাচ্ছে। ডক্টর চেক আপ করছে। আপনাদের ছেলের তো নিউমোনিয়া হয়েছে। এত বড় ছেলে নিউমোনিয়া? আসলে নিউমোনিয়া যে কোনো বয়সের লোকেদের হতে পারে। ছেলেটার বোধহয় বেশি কিছুদিন ধরে জ্বর ছিল। কই ডাক্তারবাবু, ছেলে তো বলেনি ও জ্বর। বোধহয় জ্বরকে গুরুত্ব দেয়নি, তাই আপনাদের বলেনি। আমি ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণ পর জ্বর কমলে বাসায় নিয়ে যাবেন। এরই মধ্যে হাসপাতালে কায়সার সাহেব আসেন। পরে আরোহী জ্বর কমলেও কিছু মুখে দিলে বারবার বমি হচ্ছে, তাই ডক্টরের সাথে দেখা করতে উনি আসেন। ডক্টরের চেম্বারে বসে আছে। ডক্টর শিহাবকে দেখে চেম্বারে যায়। কিরে কাউসার, তোর মেয়ের কি কমেনি? জ্বর কমে গেছে, কিন্তু কিছু খাচ্ছে না, বমি হয়ে যাচ্ছে। কাল ওকে নিয়ে হাসপাতালে আসিস, তো রক্ত পরীক্ষা করতে হবে। এই দেখ, বিকালে তোর বাসায় যে ছেলেটাকে দেখলাম, তোর মেয়ের স্যার এই ছেলে, এখন হাসপাতালে ভর্তি। নিউমোনিয়া হয়ে গেছে। আজ তো কাঁপুনিতে জ্বর আসছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। কি বলিস? শিহাবের এই অবস্থা? সকালে দেখলাম ছেলেটা সুস্থ, আবার বিকালে বাসায় গেল দিব্যি ভালো ছিল। যতটুকু বুঝলাম ছেলেটার জ্বর বেশ কিছুদিন থেকে পরিবারের কাউকে বলেনি, ওরা কিছুই জানে না। অসুখ নিয়ে গাফিলতি করায় আজ বড় রোগে বাঁধিয়েছে। তুই আরোহীর জন্য ওষুধ লিখ, আমি শিহাবকে দেখে আসি। কত নাম্বার কেবিনে আছে? 206 নম্বর ওয়ার্ডে পাবি। শিহাবের জন্য কায়সারের খুব খারাপ লাগছে। শিহাব শুয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। কায়সার সাহেবকে দেখে হাসার চেষ্টা করলো। উনি গিয়ে শিহাবের পাশে চেয়ার টেনে বসলেন। অসুখ বিসুখ নিয়ে ঘাপালতি করতে নেই বাবা, আজ দেখো কি বিপদটাই হতো। আঙ্কেল, কার কাছে বলবো অসুখের কথা? কে শুনবে? তোমার মা নেই? থাকলে কি অসুখ হয়েছে বলতে হতো আঙ্কেল? মা নিজেই বুঝে যেতেন। কায়সার একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। বাইরে থেকে আওয়াজ আসছে। দেখো, তোমার ছেলের কাণ্ড দেখো, কত বড় বিপদে ফেললো। কোথা থেকে আসবে হাসপাতালের বিল, আর কোথা থেকে আসবে ওর ওষুধের টাকা? ছোট সাহেব। শিহাবের গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কায়সার সাহেব শিহাবের মাথায় হাত বুলিয়ে উঠে গেলেন। শিহাবের বাবা ওর মায়ের সাথে কথা বলে চলে গেলেন। দরজা খুলে কায়সার বের হতেই সুলতানা ভিতরে আসতে দুজনেই দরজার সাথে ধাক্কা খান। কায়সার চোখ তুলে তাকিয়ে আবারও ধাক্কা খায়। সুলতানা, সুলতানা, তুমি এখানে এত বছর পর তুমি কোথায় গিয়েছিলে? কেনই বা আর ফিরে এলে না? ছোট সাহেব, আমি ছিলাম আপনাদের বাড়ির কাজের লোক। কাজের লোকের খোঁজ নিয়ে আপনি কি করবেন? আমার জন্য কি সত্যি তুমি কেবল কাজের লোক ছিলে সুলতানা? সুলতানা, তুমি তো আমাদের বাসার কাজের লোক ছিলে না। ঠিক আছে, তুমি আমাদের নিজের কেউ ছিলে না, দূর সম্পর্কের আত্মীয় ছিলে। আমার মা তোমায় নিজের মেয়ের মতোই আদর করতেন। এরপরও তুমি কিভাবে নিজেকে কাজের মেয়ে বলো? এইসব কথা থাক ছোট সাহেব, আমার স্বামী আছেন বাইরে, কেবিনে আমার ছেলে, তাই আমি চাই না পুরনো কথা মনে করতে। বাহানা করে তুমি সত্য চাপা দিচ্ছ। কোনটা বাহানা ছোট সাহেব? আপনার মা আমায় কখনো কাজের লোক ছাড়া কিছুই ভাবতেন না। যদি ভাবতেন তাহলে সেদিন আপনি আমায় পছন্দ করেন জেনেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেন না। কি বলতে চাইছো তুমি, আমায় বুঝিয়ে বলো। ঠিক আছে, ওইদিকে চলো। সুলতানা আর কায়সার হাসপাতালের বারান্দায় যায়। নিরিবিলি পরিবেশে, তবুও যেন বুকের ভিতর হাজারো কোলাহল। সেদিন আপনি আমায় বলেছিলেন না আমাকে আপনার খুব ভালো লাগে? সত্যি তোমাকে আমার ভালো লাগতো, আমি ভালোবাসতাম তোমায়। আমার বাবা আপনাদের বাসায় আমাকে দিয়ে গেছিলেন, কারণ অভাবের সংসার ছিল। অন্য ভাই বোনদের ভরণ পোষণ লেখাপড়া করিয়ে বাবার রোজগারে পোষাতো না। আর আপনার মা বলেছিলেন বাবাকে আমাকে উনি নিজের মেয়ের মতোই রাখবেন।
মূলত আপনাদের বাসায় কাজের লোকের দরকার ছিল, আর আমার দরকার ছিল অন্য বস্ত্র। বাবা আমাকে আপনাদের বাসায় দিয়ে গেলেন। ভালোই চলছি। আমার সময় কিন্তু তখনই সব খারাপ হয়ে গেল যেদিন হোস্টেল থেকে আপনি বাসায় ফেরেন। আরও বেশি খারাপ হয়ে গেল যেদিন আপনি আমায় ভালোবাসার কথা জানালেন। সেই কথাগুলো আপনার মা জেনে যান। তারপর রাতে উনি আমার রুমে আসেন। তারপর কি হয়েছিল সুলতানা? তারপর উনি আমায় মনে করিয়ে দেন আমি আপনাদের বাসার কাজের লোক। এতদিন খাইয়েছেন, পড়িয়েছেন, সেই দোহাই দিয়ে আমাকে চলে যেতে বলেন। একসময় হাত জোর করে বলেন আপনার জীবন থেকে চলে যেতে। পরের দিন সকালে বাবাকে ডেকে আনেন বাসায়। ওনার শেখানো কথা বাবা বলেন। মা অসুস্থ বলেন। আপনি তখন ঘুমেছিলেন। কয়েকবার আপনার দরজায় উকি দিয়েছিলাম, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আপনি ঘুমে থাকতেই আমাকে চলে আসতে হয়। গ্রামে ফিরে আপনার সাথে যোগাযোগ করতে চাই। আপনার ফোন নাম্বার আমি জানতাম না। ল্যান্ড ফোনে কল দিতাম বাজারের দোকান থেকে, কিন্তু আপনার মা কল ধরতেন। আপনাকে পাইনি। তুমি এরপর কেন ফিরে আসলে না? কিভাবে ফিরতাম ছোট সাহেব? বাবা আমার বিয়ে ঠিক করলেন আমার খালাতো বোনের স্বামীর সাথে, মানে শিহাবের বাবার সাথে। শিহাবের মা মারা গেছেন, তাই আমার মা চাইছেন আমি শিহাবের বাবাকে বিয়ে করি, তাহলে শিহাব মা পাবে। চেষ্টা করেছি বিয়ে না করার, কিন্তু বাবার অনুরোধে বিয়ে করতে হয়। তারপর আর কি, সংসার করছি, চলছে সব কিছু ভালোই। কি বলবো জানি না সুলতানা, তবে মা আজ বেঁচে নেই। বেঁচে থাকলে জানতে চাইতাম কেন এসব করেছিলেন। সব কপালের লেখন। ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কেন জানি আমার শিয়াব ছেলেটাকে সহ্য হয় না। ওর জন্য সবাই আমাকে জোর করে বিয়ে দেয় ওর বাবার সাথে। ওই আমার জীবন নষ্ট করে দিয়েছে। তুমি তো বললেই কপালের দোষ, তাহলে ছেলেটার কি দোষ সুলতানা? মা হারা ছেলে, একটু ভালোবাসতে পারো। আমি ভালোবাসতে পারি না, ভালোবাসতে। ভালোবেসে কি পেয়েছিলাম, কি পেয়েছি ভালোবেসে? এই আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। বলতে পারিনি তো, তার আগেই সব শেষ করে দিয়েছেন আপনার মা আর আমার বাবা। আমি আর কাউকে ভালোবাসতে পারি না ছোট সাহেব, পারি না। আপনি জানেন মানুষ ভালোবাসা পেয়ে হারালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওরা আর কাউকে ভালোবাসা দিতে চায় না। কায়সার কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারপরও সুলতানার মাথায় হাত রাখে। ক্ষমা করে দিও আমায় তুমি, আর পারলে একটু ভালোবাসো ছেলেটাকে। কায়সার দ্রুত এই জায়গা ত্যাগ করে চোখের জল লুকানোর জন্য সুলতানা বারান্দার ফ্লোরে বসে পড়ে। আজ নিজেকে হালকা লাগছে, সব ব্যথা প্রকাশ করতে পেরে। কায়সার ডক্টরের রুম থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হতে গিয়ে আবারও ফিরে আসে। 5,000 টাকা ডক্টরের হাতে দিয়ে বলে, শিয়াবের হসপিটালের বিল আর ওষুধপত্র তুই এই টাকা থেকে দিয়ে দিস, আর যদি লাগে তাহলে আমাকে জানিয়ে দিস। তুই দিচ্ছিস যে? ছেলেটা অনেক ভালো, মাহারা অভাগা ছেলে, বড্ড মায়া হয় ছেলেটার জন্য। ঠিক আছে, আমি ওর ঔষধপাতি যা লাগে সব দিয়ে দিচ্ছি। গাড়িতে উঠে বসেন কায়সার আহমেদ। খুব মনে পড়ছে যেদিন হোস্টেল থেকে বাড়ি আসে সেই দিনের কথা। কলিং বেল বাজাচ্ছে, তখনই দরজা খুলতে দেয় 15 বছরের এক কিশোরী। সুতির জামা গায়ে, চুলগুলো বেনি করা, শ্যামলা গড়নের মায়াবী চেহারা, হালকাও না আবার মোটাও না, যাকে বলে পারফেক্ট ফিগার। কে আপনি মশাই? এতবার কলিং বেল টিপছেন কেন? আপনার হাত ব্যথা না করতে পারে, কিন্তু আমার কানের পর্দা তো 12টা বাজিয়ে দিচ্ছিলেন। তুমি কে? দেখুন তো মশাই, আমার এত টাইম নেই কথা বলার। কারে চাই সেটা বলুন। মা, ও মা। আপনি কি কাইসার মানে ছোট সাহেব? জি, আমি কায়সার, কিন্তু আপনি কি? আমি সুলতানা। আরে বাবা কাইসার, আয় ভিতরে আয়। সেদিন বাড়িতে ফেরার পর থেকেই কায়সারের ভালো লাগতে শুরু করে সুলতানার সমস্ত কাজগুলো। ও খুব ভালো চা বানায়, সবার দিকে কত খেয়াল, কখন কার কী লাগবে না লাগবে বলার আগেই পেয়ে যায়। সব চাইতে মুগ্ধ করে সুলতানার গানের গলা, অপরূপ সুর, মাতাল করা কণ্ঠ। সকালে ঘুম থেকে উঠেই বাগানে জল দেওয়ার সময় গান করত। এভাবেই দেখতে দেখতে কায়সার প্রেমে পড়ে যায় নিজের অজান্তেই। বাসার সামনে গাড়ি এসে ব্রেক করতেই কায়সারের ধ্যান ভাঙে। কতক্ষণ ফ্লোরে বসা ছিল সুলতানা, তারপর উঠে শিহাবের পাশে যায়।
শিহাবকে আদর করতে মন চাইছে। সত্যিই তো, মা মরা ছেলেটা একটুও ভালোবাসা পায়নি। কি এমন হতো যদি সে মা হয়ে উঠতো? ভাবতে ভাবতেই ঘুমন্ত শিহাবের কপালে চুমু খান। হাসপাতালের সমস্ত কাজ শেষ করে শিহাবের বাবা রাতেই বাড়ি ফিরেন শিহাবকে নিয়ে। সেই থেকেই চুপ করে আছেন সুলতানা। সুলতানার এই নীরবতা শিহাবের বাবাকে ভাবাচ্ছে। কাইসার আহমেদ বাসায় ফিরে আরোহীকে ঔষধ খাইয়ে নিজের রুমের বারান্দায় চলে যান। রাতের খাবার পর্যন্ত খাননি। রিক্তা আরোহীর পাশেই ঘুমোচ্ছিল, কিন্তু ঘুমোতে পারছে না। বারবার কাইসারের মুখটা ভাসছে। হাসপাতাল থেকে আসার পরই কেমন যেন অস্থির আর মনমরা লাগছিল। আরোহীর কাছ থেকে উঠে নিজের রুমে যায় রিক্তা। কাইসার রুমে নেই, বারান্দার দরজা খোলা। ঠান্ডার মধ্যে বারান্দায় কী করছে কাইসার? বারান্দার দরজায় দাঁড়িয়ে রিক্তা স্তব্ধ হয়ে যায়। ফ্লোরে সিগারেটের শেষ অংশটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। বিয়ের প্রথম কাইসার খুব বেশি সিগারেট খেত, কিন্তু যেদিন থেকে রিক্তা কনসিভ করলো তখন থেকেই ছেড়ে দিয়েছিল। মাঝে মধ্যে খেত। সকাল জন্মের পর থেকেই আর কোনোদিনও সিগারেটে মুখে নেয়নি কাইসার। সন্তানদের প্রতি স্নেহ, ভালোবাসা কাইসারের সব দোষগুলো ধুইয়ে মুছে গুণে পরিণত করে। আজ কি এমন হলো কাইসারের? পিছন থেকে কাঁধে হাত রাখে রিক্তা। কাইসার কেঁপে ওঠে। পিছনে না তাকিয়ে কাইসার রিক্তার হাত শক্ত করে ধরে। কাইসার, কি হয়েছে তোমার? কাইসার কিছু বলে না। ছোট বাচ্চার মতো রিক্তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতা বুঝতে পারে না রিক্তা। কাইসারকে আর কিছু জিজ্ঞেস করে না, নিজেও কাইসারকে জড়িয়ে ধরে। কেটে গেল কয়েক মুহূর্ত। কাইসার রিক্তাকে ছেড়ে বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকায়। পৃথিবী গোলাকার, আর এই গোল পৃথিবীতে একদিন না একদিন অতীত এইভাবে সামনে চলে আসবে জানা ছিল না। কাইসারের কথার মাথা মুন্ডু কিছুই বুঝছে না রিক্তা। বোকার মতো কেবল তাকিয়েই আছে। জানো রিক্তা, তোমায় বলেছিলাম না সুলতানার কথা? আজ ওর সাথে আমার দেখা হয়েছে। সুলতানা নামটা শুনে রিক্তার ভিতর কেঁপে ওঠে। সুলতানা? কোথায় দেখা হয়েছিল তোমার সাথে? হাসপাতালে। কাইসার আর সুলতানার মধ্যে ঘটে যাওয়া সমস্ত কথা বলে রিক্তাকে। রিক্তা পুরোটা শুনে কিছুই বলছে না। আজ মা বেঁচে থাকলে জানতে চাইতাম, গরিব কোনো আশ্রিতা মেয়েকে কি ভালোবাসা যায় না? তাকে কি বিয়ে করে সংসার করা যায় না? তখন দেখতাম মা কি উত্তর দিত। তুমি ঘুমাতে আসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, ঘুম চলে আসবে। কাইসার আর কিছু বলে না, রুমে গিয়ে শুয়ে পড়ে। রিক্তা কাইসারের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, আমি কি ওকে কম ভালোবাসি? ও তো একবারও বললো না আমায় পেয়ে ও সুখে আছে। সুলতানাকে পাইনি বলে বিয়ের এতটা বছর পরেও ও কেন ওর বুকে হাহাকার? তাহলে কি আমিই ব্যর্থ? নিঃস্বার্থভাবে তো কায়সার আর ওর ফ্যামিলিকে ভালোবেসে এলাম। আর আজ এত বছর পর ও বুঝতে পারলাম সুলতানার জন্য আজও ওর বুকে জায়গা রাখা। চোখ থেকে গাল বেয়ে জলগুলো গড়িয়ে পড়ল। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে ওরা স্বামীর মনে অন্য কোনো জায়গা সেটা কখনোই সহ্য করতে পারে না। এই চাইতে মনে হয় শরীরের মাংস কেটে নিলেও এতটা কষ্ট হয় না। কাইসার ঘুমিয়ে যায়, রিক্তা ঘুমোতে পারে না। সংসার জীবনের 18 বছর পেরিয়ে গেল। এতদিন পর আজ রিক্তার মনে হচ্ছে সত্যি কি সংসার ছিল, নাকি প্রকৃতির নিয়মে দুজন মানুষ একসাথে বাস করেছিল। কান্না করতে করতে শেষ রাতেই কাইসারের বুকে ঘুমিয়ে যায় রিক্তা। ফজরের আজানের শব্দে ঘুম থেকে ওঠে কাইসার। ভারী লাগছে, বুকে তাকিয়ে দেখে রিক্তা ওর বুকে। বুক থেকে ওর মাথাটা সরাতে গেলে চোখ পড়ে ওর গালের দিকে। জলগুলো শুকিয়ে গেলেও দাগ রয়ে গেছে। রিক্তার মাথাটা বালিশে রাখে, এক ধ্যানে তাকিয়ে থাকে রিক্তার দিকে। কাল সারা রাত কি রিক্তা কেঁদেছিল? কিন্তু কেন কাঁদছিল? সুলতানার কথা শুনে কেন কাঁদবে? আমি তো আর ওকে ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। মেয়েদের মনে কখন যে কি আসে বোঝা বড় মুশকিল। কাইসার উঠে আরোহী রুমে যায়। জ্বর সেরে গেছে। মেয়েকে দেখে মসজিদে নামাজ পড়তে যায়। রিক্তা উঠে যায়, নামাজ পড়েই নাস্তা বানাতে লেগে পড়ে। আজ আরোহীর পরীক্ষা নেই। কাইসার অফিসে যাবে। কাইসার ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসে। রিক্তা নাস্তা সাজিয়ে দিয়ে আরোহীর রুমে যায়। ওকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুইয়ে নাস্তা টেবিলে নিয়ে আসে। কাইসার লক্ষ্য করছে রিক্তা একদম নীরব, প্রয়োজন ছাড়া কথা বলছে না। নাস্তা শেষ করেই অফিসে যাবার জন্য পা বাড়ায়। আজ আর রিক্তা ওকে এগিয়ে দিতে বাড়ির গেট পর্যন্ত যায়নি। আরোহীকে পড়াতে রুমে নিয়ে যায়। আরোহীর জ্বর পুরোপুরি সেরে গেছে, তবুও শরীর দুর্বল। শিহাবের জ্বর নেই হাসপাতাল থেকে আসার পর থেকেই। আজ আর স্কুলে যায়নি। জোনাকি শিহাবকে সারা স্কুল খুঁজে বেড়াচ্ছে।
শিহাবের ফ্রেন্ড রিহানকে জিজ্ঞেস করে শিহাবের কথা। রিহান বলে দেয় ও কিছুই জানে না। জোনাকির মন খারাপ হয়ে যায়। প্রিয় মানুষ ছাড়া আজকের ক্লাসটা ফাঁকা লাগছে জোনাকির। টিফিন টাইমে ছুটি নিয়ে বাসায় চলে যায় জোনাকি। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে চাচাতো বোনকে নিয়ে শিহাবের বাড়ির দিকে যায়। এই এলাকার চেয়ারম্যানের মেয়ে হিসেবে সবাই ওকে চেনে। শিহাবের বাড়িতে যেতেই চামেলি ছুটে আসে। চামেলি ওদের স্কুলেই 7ম শ্রেণীতে পড়ে। আপু, তুমি আমাদের বাড়িতে? তোমাদের দেখতে আসলাম। আচ্ছা, তুমি আর শিহাব কেউ আজ স্কুলে গেলে না? ভাইয়া খুব অসুস্থ। কাল রাত থেকে জ্বর, রাতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ডক্টর বলেছে নিউমোনিয়া হয়ে গেছে। কি বলছো এসব? কোথায় শিহাব? চলো ভাইয়ার রুমে। শিহাব চোখ বন্ধ করে শুয়েছিল। ভাইয়া দেখ, তোকে দেখতে কে এসেছে। কে রে চামেলি? শিহাব তাকিয়ে দেখে জোনাকি এসেছে। আপু, তুমি ভাইয়ার সাথে গল্প করো, আমি চা বানিয়ে আনছি। চামেলি আর জোনাকি চাচাতো বোন দুজনেই রান্নাঘরে চলে যায়। শিহাব, আজ আমার জন্য তোরই অবস্থা। তোর জন্য কেন হবে রে? কাল যদি তোকে আমি এভাবে পানিতে ফেলে না দিতাম তাহলে এমন হতো না রে। আরে ধুর পাগলি, আমার কয়েকদিন থেকে জ্বর ছিল। জোনাকি শিহাবের কপালে হাত ছুঁয়ে দেখে জ্বর আছে কিনা। এখন তো জ্বর নেই। তোর কি খুব কষ্ট হচ্ছে? না, আমি এখন ঠিক আছি। কাল স্কুলে যাবি? না রে, এই কয়েকদিন স্কুলে যেতে পারবো না। তুই যাবি না, আমিও যাব না। কি বলিস? সামনে এসএসসি এক্সাম, এখন স্কুল কামাই করলে হবে? আমি যতদিন যেতে পারবো না তুই ততদিন স্কুল ফিরে আমার বাড়িতে এসে পড়া বুঝিয়ে দিয়ে যাবে আমায়। আচ্ছা ঠিক আছে। চামেলি চা নিয়ে আসে। সবাই মিলে চা খায়। জোনাকি চলে যায়। কাইসার অফিস শেষ করে বাসায় ফিরে বিকেলে। বাবা, বাবা স্যার নাকি খুব অসুস্থ। হ্যাঁ রাজকুমারী, তোমার স্যার অসুস্থ। বাবা আমি দেখতে যাব, প্লিজ 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 বাবা। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, নিয়ে যাব। কাইসার ফ্রেশ হয়ে এসে আরোহীকে নিয়ে বাইরে আসে। তোমরা কি কোথায় যাচ্ছ? হ্যাঁ আরোহী সিয়াবকে দেখতে চাইছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। মুহূর্তেই রিক্তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আর কিছু না বলেই রুমে চলে যায়। কাইসার মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে। রিক্তার মনে কি চলছে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি কাইসার। রিক্তার রুমের বারান্দা দিয়ে তাকিয়ে আছে। রিক্তা মনে মনে ভাবছে নিশ্চয়ই কাইসার আরোহীকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে সুলতানাকে দেখার জন্য। শিহাবের বাড়িতে যেতে প্রায় বিকেল হয়ে যায় আরোহী আর ওর বাবার। সুলতানা বেগম সেই সময় উঠোন ঝাড়ু দিচ্ছিলেন। কাইসার গাড়ি উঠানের পাশে দাঁড় করায়। সুলতানা ঝাড়ু দেওয়া বাদ দিয়ে তাকিয়ে থাকে, কে আসতে পারে তার জানা নেই। গাড়ি থেকে কাইসার নামছে দেখে সুলতানার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাইসার গাড়ি থেকে নেমে ধীর পায়ে আরোহীর হাত ধরে এগিয়ে যায়। সুলতানের পাশে গিয়ে দাঁড়ায়। তো তুমি এখানে? আমার মেয়ে আরোহী সিয়াবের স্টুডেন্ট, ও সিয়াবকে দেখতে এসেছে। আপনি কি স্যারের মা? সুলতানা আরোহীকে কোলে তুলে নেয়। না মা, আমি তোমার স্যারের পচা মা। আন্টি, মায়েরা তো পচা হয় না। সুলতানা আর কিছু বলতে পারে না, চোখে জল চিকচিক করে ওঠে। আরোহীকে কোলে নিয়ে শিহাবের রুমে যায়। শিহাব তখন মোবাইলে গেম খেলছিল। শিয়াব, দেখো কে এসেছে। শিহাব মুখ তুলে তাকিয়ে দেখে মায়ের কোলে আরোহী। আরোহী, তুমি কার সাথে এসেছো? তখনই কাইসার সাহেব ঘরে ঢুকেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সিয়াব? আলহামদুলিল্লাহ আঙ্কেল, খুব ভালো আছি। আপনি কাল হাসপাতালের সব বিল পরিশোধ করে আমাদের ঋণী করে দিলেন। আরে কি বলছেন, ও আমার ছেলের মতোই। শিহাব অবাক হয়ে সুলতানা বেগমের কথা শুনছে। এত সুন্দর করে শুদ্ধ পরিপাটি ভাষায় কথা বলছেন, আর এই মহিলাই আবার অশিক্ষিতদের মতোই সারাদিন গালিগালাজ করে থাকেন। আপনি বসুন মেয়েটাকে নিয়ে। মা আরোহী, তুমি কি খাবে? আরে আপনি ব্যস্ত হবেন না, আমরা কিছুই খাবো না, ওকে দেখে চলে যাব। তা কি করে হয়? গরিবের বাড়িতে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে যান। মা, বলছিলাম কি আরোহী আলুর চিপস খেতে বেশি ভালোবাসে, যদি পারো ওর জন্য। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। মামনি, তুমি আন্টিকে একটু সময় দাও, চট করে বানিয়ে আনছি। মুখ ফসকে সুলতানার বেরিয়ে যায়। এখনো কি সেই চিনি বেশি দিয়ে চা খাও? কাইসার আর সুলতানা দুজনেই বিব্রতবোধ অবস্থায় পড়ে গেল। শিহাবের দিকে তাকিয়ে দেখে ও আরোহীর সাথে কথা বলছে। স্বস্তির নিঃশ্বাস নেয় দুজনে। সুলতানা ঝটপট আলু চিপস আর চা বানিয়ে আনে। স্যার আপনি হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি।
আরোহী শিহাবকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। কাইসার আর সুলতানা পাশের রুমে বসে আছে, কারোর মুখে কথা নেই। তখনই সুলতানা বলে ওঠে, তোমার মেয়েটা তোমার মতোই ভালো হয়েছে। ওর মাও অনেক ভালো, মেয়েটা মায়ের মতোই গুণমতী হয়েছে। খুব সুখে আছো তাই না? দুঃখ কুড়িয়ে বেঁচেছিলাম। আলোর মশাল নিয়ে রিক্তা আসে, ওর ভালোবাসা নতুন করে বাঁচতে শেখায়। একটা দীর্ঘশ্বাস শেষে আবারও নীরবতা। সুলতানা, তুমি তো শিক্ষিতা ছিলে, তাহলে চাকরি না করে গৃহিণী হয়ে আছো কেন? চাকরি করার খুব ইচ্ছে ছিল, স্বাবলম্বী হতে কে না চায়, কিন্তু যখনই জীবনের প্রতি ঘৃণা জমে তখন থেকেই আর কোনো স্বপ্ন আমায় ছুঁতে পারেনি। সুলতানা, জীবন অনেক বড়, মৃত্যু হলে শেষ না হলে কিন্তু অনেক রাস্তা পাড়ি দিতে হয়। এই যে তোমার স্বামী গ্যারেজে কাজ করে সংসার চালাচ্ছেন, তুমিও যদি চাকরি করতে তাহলে দুজনের আয়ে তোমাদের সংসার ভালোভাবেই চলতো। তখন এত কিছু ভাবিনি, শুধু ভেবেছি শিয়াবের বাবাকে আঘাত করা আর নিজেকে কষ্ট দেওয়ার কথা। এখনো সময় আছে, তুমি চাকরি করতে পারো। সরকারি চাকরি না পাও প্রাইভেট জব তো পাবে। এখন কি করে সম্ভব? তুমি চাইলে আমি ব্যবস্থা করে দিব। আমি কাল জানিয়ে দিব তোমায় শিয়াবের বাবার সাথে কথা বলে। আচ্ছা, এখন তাহলে যাই। এই আমার কার্ড, ফোন করে জানিয়ে দিও। আরেক কাপ চা খেয়ে যাবে প্লিজ? কতদিন পর তুমি চা করে খাওয়াচ্ছি। ঠিক আছে, চা প্রেমিক কি চা না খেয়ে যেতে পারে? শিহাবের সাথে দুষ্টুমি করেই যাচ্ছে আরোহী। মিস্টার ম্যাঙ্গো, আপনি আমায় বিয়ে করে কি এই বাড়িতে রাখবেন? ওরে পিচ্ছি, তোমার মাথায় শুধু বিয়ের বোধ তাড়া করে দেয় না? আপনি না বললেন বড় হলে বিয়ে করার কথা? আচ্ছা বাবা, বিয়ে করতে হলে বড় তো হতে হবে, আগে বড় হও তারপর। স্যার, আপনাদের বাড়িতে এসি নেই? না। ইস, তাহলে গরমের সময় কি আপনার খুব কষ্ট হয়? আরে না রে, গরমের সময় তো আমাদের এই টিনের চালা দিয়ে হুড় করে বাতাস আসে। ও, তাহলে তো টিনের ছালা ভালোই। বাবা যে কেন ওই ইট পাথরের বাসা বানালো? বাবা কি বোকা? শিহাব মনে মনে হাসে। বড় হ আরোহী, পরে বুঝবে কে আসল বোকা। আরেক কাপ চা খেয়ে কাইসার সাহেব আরোহীকে নিয়ে বেরিয়ে পড়েন। রাস্তায় একটা মেয়ে গোলাপ নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। কাইসার গ্লাস নামিয়ে 2টা গোলাপ কিনে একটা আরোহীকে দেয় আর অন্যটা গাড়িতে রাখে। বাসার সামনে গাড়ি এসে থামে। কাইসার আরোহীকে উপরের বাসার আন্টির কাছে যেতে বলে। ওনাকে ফোন দিয়ে আরোহীকে দেখে রাখার কথা বলেন। আরোহী উপরে উঠে যেতেই উনি রিক্তাকে ফোন দেন। 3-4 বার রিং করার পরও ফোন ধরল। কি বলবে বলো, আমার হাতে অনেক কাজ। ওয়্যারড্রপ খুলে একটা প্যাকেট আছে, ওইটা বের করো। কি করবো এবার প্যাকেটটা? খুলে দেখো। নীল শাড়ি? কার জন্য? আমি নিচে ওয়েট করছি, 10 মিনিটের ভিতর নিচে আসো। কিন্তু কেন? টু লাইন কেটে দিল। কি হলে এখন শাড়ি পরে বের হতে হবে। গাঢ় নীল রঙের শাড়ি, ছোট ছোট স্টোনের কাজ করা। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে দেখছে রিক্তা। বয়স কম হয়নি, তবুও যেন রূপে ছুরি নেই। কাইসার গাড়িতে বসে বসে ভাবছে, কাল রাতে সব কথা শোনার পর থেকেই রিক্তা চুপচাপ। রাতে অনেকক্ষণ কান্না করেছে। কান্না করাটাই স্বাভাবিক। নিজের স্বামীর মুখে প্রাক্তনের কথা শুনলে কোন স্ত্রী রাগ করবে না? আর রিক্তা এতটা বছর ধরে আগলে রাখছে কাইসারকে, আগলে রাখছে ওর সংসারকে। এত বছরের সংসার জীবনে কাইসার আজ পর্যন্ত কোনো অভিযোগ করতে পারেনি। সেই মেয়েকে কি করে কষ্ট দিবে, ওর ভুল ভেঙে দিতে হবে। তাই তো প্ল্যান করে রিক্তাকে পছন্দের গাঢ় নীল রঙের শাড়ি ওয়ার্ড্রোপে রেখেছিল। অনেকদিন পর রাতে শহরটা দুজন মিলে ঘুরে দেখবে, তাই আরোহীকে আন্টির বাসায় পাঠিয়ে দিয়েছে। রিক্তা গাড়ির দিকে এগিয়ে আসে। গ্লাস খুলে কাইসার তাকিয়ে আছে। চুল খুলে দাও আর গাড়িতে উঠে বসো। কোথায় যাবে? আর আরোহী কোথায়? আরোহী নিরাপদেই আছে, গাড়িতে ওঠো। কি হলো, আমি কি পরপুরুষ নাকি গাড়িতে উঠতে দ্বিধাবোধ করছো? রিক্তা কিছু বলে না, চুলগুলো খোলা গাড়িতে উঠে বসে। কাইসার গাড়ি চালাচ্ছে আর চোখে রিক্তাকে দেখছে। হাজারটা প্রশ্ন ভেসে উঠেছে রিক্তার চোখে। কাইসার রিক্তার হাতের উপর হাত রাখে। রিক্তা কেঁপে ওঠে, চোখ দিয়ে জানতে চায় কি হয়েছে। রিক্তা চোখ দিয়ে বুঝিয়ে দেয় কিছু না। গাড়ি এসে থামে একটা ব্রিজের উপর। রাতের পরিবেশে ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর জল দেখছে রিক্তার ভালোই লাগে। কাইসার গাড়ির দরজা খুলে দেয়। রিক্তা বাইরে আসে। বিয়ের প্রথম দুজন এভাবেই রাতে ঘুরে বেড়াতো। সংসারে বেড়া চলে, একদিন সব কিছুই থমকে যায়। এখন আর কারোর সময় হয় না। আজ এভাবে আসতে রিক্তা চমকে যায়, সাথে ভালো লাগা কাজ করে।
রিতা, আমি তোমায় কিছু বলতে চাই। কি বলো? আমি জানি তুমি রেগে আছো, রাগ করাটা অস্বাভাবিক না, কিন্তু যে জন্য রেগে আছো সেরকম কিছু না। তা আমি কী জন্য রেগে আছি বলো তো? খোলা চুলে গোলাপ গুজে দেয়। রিক্তা কি বলবে বুঝতে পারছে না। আজ নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে। মেয়েরা নাকি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে, তাহলে ও কেন পারলো না? কাইসারের বুকে ঝাঁপিয়ে পড়ে রিক্তা। কাইসার ওকে শক্ত করে বুকে আগলে রাখে। Even the sweetest of dreams have sharp teeth. Need equipment. I need equipment. Catch my beat. Amp up the speed. Catch my beat. Amp up the speed. First doom. Double takedown. Even the sweetest of dreams have sharp teeth. I need equipment. Catch my beat. Amp up the speed. Catch my beat. Amp up the speed. Resources here. Help me! Double takedown. Double takedown. Double takedown. Double takedown. Double takedown. Resources here. Help me! Double takedown. Double takedown.